প্রিয় শিক্ষার্থীরা 10 মিনিট স্কুল থেকে তোমাদের তন্ময় ভাইয়া বলছি, পদার্থবিজ্ঞান বিভাগ থেকে। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের আরও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল, সেন্ট্রিপিটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্স। সো এই যে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল জিনিসটা কি, কনসেপ্টটা কি, এইটা আমাদের একাডেমিক থেকে এডমিশন পর্যন্ত কেমন কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কেমন কেমন বেসিক জানা থাকলে আমরা ওভারঅল কেন্দ্রমুখী বলের কেন্দ্রবিমুখী বলের খুঁটিনাটি সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সবকিছু। চলো দেখে নেওয়া যাক। তাহলে আমরা প্রথমত কেন্দ্রমুখী বল জিনিসটা কি সেই জিনিসটা একটু জানি, ঠিক আছে? সো কেন্দ্রমুখী বল বলতেই তোমার একটা কেন্দ্রের কথা মাথায় আসে, তাই না? সো কোনো বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘোরানো হয় তাহলে ওই বৃত্তের কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে সেই বলটার নামই হলো কেন্দ্রমুখী বল। একটা বস্তুকে, ফর এক্সাম্পল আমি এখানে একটা বস্তুকে যদি একটা সার্কেলের মধ্যে ঘোরাই, আমি একটা বস্তুকে দুইভাবে ঘোরাইতে পারি, একটা হচ্ছে উলম্বভাবে ঘুরাইতে পারি, আরেকটা হচ্ছে আমি আনুভূমিকভাবে ঘুরাইতে পারি। সো আমরা দুই ধরনের কেসেই আজকে কেন্দ্রমুখী বলের কনসেপ্ট কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলবো। চলো তাহলে দেখো, একটা বস্তুকে তুমি মনে করো একটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরাবা, ঠিক আছে? একটা বস্তু ফর এক্সাম্পল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। সো একটা বস্তু যখন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে তাহলে তখন বৃত্তের কেন্দ্রের দিকে ওই বস্তুটার যে বল কাজ করে, বৃত্তের কেন্দ্রের দিকে বস্তুটার মধ্যে যে বল কাজ করবে সেই বলটাই হলো কেন্দ্রমুখী বল, ঠিক আছে? সেই বলটাই হলো কেন্দ্রমুখী বল। যেমন সূর্যের চারদিকে পৃথিবী সূর্যকে কি করে, প্রদক্ষিণ করে, তাই না? সো এই যে সূর্যটাকে যদি আমরা সেন্টার হিসেবে চিন্তা করি, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, তাহলে সূর্যের দিকে পৃথিবী একটা বল, একটা টান কাজ করে, সেই টানটাই হলো কেন্দ্রমুখী টান বা কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। তো এখানে আমাদের বেশ কয়েকটা পয়েন্ট দিয়েছে অ্যান্ড সেই পয়েন্টে আমাদের বেশ কয়েক ধরনের কথাবার্তা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, কোনো বস্তু যদি বৃত্তাকার পথে গতিশীল হয় তাহলে তার পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রমুখী বল থাকা আবশ্যক। মানে একটা বস্তু বৃত্তাকার পথে ট্রাভেল করার জন্য তার মধ্যে অবশ্যই কি থাকা লাগবে, কেন্দ্রমুখী বল থাকা লাগবে। আচ্ছা, 2 নম্বরে দেখো, কেন্দ্রমুখী বল সবসময় বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করে। একটু আগে সেই কথাটা বললাম যে কেন্দ্রমুখী বল বৃত্তের কেন্দ্রের দিকে অলওয়েজ কাজ করবে। 3 নম্বরে আসো, একটা বস্তুর যদি ভর m হয়, মনে করো একটা বস্তু, ওই বস্তুটার ভর হলো m এবং রৈখিক বেগ যদি v হয়। এখন তোমরা চিন্তা করতে পারো ভাইয়া যে বৃত্তাকার পথে আসলে রৈখিক বেগের কনসেপ্ট কেন আসবে, সো সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো একটু পরে। তো জাস্ট দেখো, কোনো বস্তুর ভর যদি m হয়, রৈখিক বেগ যদি v হয়, তাহলে সেই বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য mv²r মানের কেন্দ্রমুখী বলের দরকার হয়, যেখানে r হলো বৃত্তাকার পথের ব্যাসার্ধ। সো এগুলো হচ্ছে খুবই বেসিক লেখাপড়া, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো, ঠিক আছে? তো 4 নম্বরে এমন একটা বিধ্বংসী পয়েন্ট দিল যে আমরা এতক্ষণ আসলে কেন্দ্রমুখী বল নিয়ে আলোচনা করতেছিলাম, এখন 4 নম্বর পয়েন্টে এসে বলছে যে কেন্দ্রমুখী বল নামে নিজস্ব কোনো বলের অস্তিত্ব আসলে নাই। আরে এই কেমন কথা যে কেন্দ্রমুখী বল নামে আসলে নিজস্ব কোনো বলের অস্তিত্ব নাই, ঠিক আছে? তো দেখো, এখানে আসলে যে ফ্যাক্টরটা কাজ করে সেই ফ্যাক্টরটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে একটু খেয়াল করে দেখো, এই যে মনে করো একটা বস্তু, এটা মনে করো পৃথিবীর চারদিকে মনে করো একটা বস্তু ঘুরতেছে, ঠিক আছে? তো এই যে এটা মনে করো পৃথিবীর ভর মনে করো ক্যাপিটাল এম, এইটা হলো স্মল এম। তো পৃথিবীর সাথে এই বস্তুটার মধ্যে একটা কি বল কাজ করে, একটা টান কাজ করে না, মহাকর্ষীয় টান, যেটাকে আমরা বলি মহাকর্ষ বল, আমরা জানি। সো মহাকর্ষ বল আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি মহাকর্ষ বল Fg ইজ ইকুয়াল জি ইন্টু এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই, মনে করো এই দুইটা বস্তুর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডি, তাহলে জি এম এম বাই কত, ডি স্কোয়ার। এই ফর্মুলাটা তো আমরা সবাই জানি। সো কেন্দ্রমুখী বল নামে আসলে নিজস্ব কোনো বলের অস্তিত্ব নাই, অন্য একটা বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। তো জিনিসটাকে আমরা এখানে কিভাবে প্রতিফলন ঘটাইতে পারি, দেখো, এই যে বস্তুটা এই বৃত্তাকার পথে ঘুরবে, ঠিক আছে? তাহলে দেখো এই বস্তুটার সাথে এই বস্তুটার কি ধরনের বল কাজ করছে, মহাকর্ষ বল কাজ করছে, রাইট? সো এই যে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান আসলে কে দিবে, এই মহাকর্ষ বলটাই দিবে, ঠিক আছে? তো আলটিমেটলি এখানে কাজ করতেছে কিন্তু মহাকর্ষ বল, কিন্তু বস্তুটা যখন ঘুরছে এই যে বৃত্তের কেন্দ্রের দিকে যে টানটা, সেই টানের যোগান আসলে কে দিচ্ছে, এই মহাকর্ষ বলটাই দিচ্ছে। তার মানে আসলে কেন্দ্রমুখী বল নামে নিজস্ব কোনো বল নাই, অন্য একটা বলই এই বলটার আসলে কি দেয়, যোগান দেয়, ঠিক আছে? মানে কেন্দ্রমুখী বল কোনো ধরনের মৌলিক বল হইতে পারে না, কোনো ফান্ডামেন্টাল ফোর্স হইতে পারে না, যেটা হতে পারে সেটা হচ্ছে অন্য একটা ফোর্স এই বলটার কি দিয়ে থাকে, যোগান দিয়ে থাকে। অল রাইট, সো এটা আশা করি বুঝতে পারছো। সো এই বলটাই আসলে কি বল হিসেবে কাজ করে, কেন্দ্রমুখী বল হিসেবেই কাজ করে। মানে
এই কেন্দ্রের দিকে টানটার যোগান আসলে কে দেয়? এফজি দেয়, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দেয়। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে থাকে। অল রাইট, আমরা আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এবার এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এই যে দেখো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, আমরা সবাই জানি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর মধ্যে কৌণিক বেগ কাজ করে। কোন ধরনের বেগ কাজ করে ভাইয়া? বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা বস্তুর মধ্যে কৌণিক বেগ কাজ করে। কৌণিক বেগকে আমরা কি দ্বারা বলতে পারি? আমরা নর্মালি কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু আসলেই কি এখানে শুধু ওমেগা কাজ করে, কৌণিক বেগ কাজ করে, রৈখিক বেগ কি কাজ করে না? অবশ্যই রৈখিক বেগ কাজ করে। সেই জিনিসটা আমরা আসলে কিভাবে ফিল করতে পারবো? তো সেই জিনিসটা আমরা ফিল করতে পারবো কিভাবে, সেই জিনিসটা যদি তোমাদেরকে দেখাই, একটু চিন্তা করো। মনে করো তুমি একটা পাথর নিলা, একটা পাথরের এক প্রান্তে সুতা বাতলা, অপর প্রান্ত তুমি হাত দিয়ে ধরে পাথরটাকে মনে করো ঘোরাচ্ছ, মনে করো এই যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। একটা পাথরকে সুতা দিয়ে বেঁধে বৃত্তাকার পথে তুমি মনে করো ঘোরাচ্ছ। তাহলে একটু চিন্তা করে দেখো, এই পাথরটা বৃত্তাকার পথে ট্রাভেল করছে, বেশ ভালো কথা। কিন্তু কখনো কি এটা তোমরা ফিল করেছো? তোমরা অনেকে এই ছোটবেলায় এই এক্সপেরিমেন্টটা করেছো, সেটা আমি নিজেও করেছি, আমি জানি। তো বিষয়টা হচ্ছে, তুমি যখন একটা পাথরকে বৃত্তাকার পথে ঘোরাবা, তখন আসলে তোমার হাতের সাথে পাথরের একটা টান কাজ করে, যেটা হচ্ছে কেন্দ্রমুখী টান। কিন্তু হুট করে তুমি মনে করো ঘোরাতে 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 হুট করে ছেড়ে দিলা, তখন আসলে কি পাথরটা আর ঘূর্ণায়মান অবস্থায় থাকবে? না, পাথরটা যে কোনো একদিকে দৌড় দিবে। ঠিক আছে, মনে করো ঘোরাচ্ছ 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 ঘোরাচ্ছ, হুট করে ছেড়ে দিছো, পাথরটা মনে করো এই দিকে ঘুরে ওঠার সময় ছেড়ে দিছো, তাহলে এই দিক বরাবর দৌড় দিবে। অথবা পাথরটা ঘুরে এইখানে আসলো, এখানে আইনা তুমি ছেড়ে দিলা, এই দিক বরাবর দৌড় দিবে। অথবা পাথরটা ঘুরে এদিকে নামতেছিল, এখানে এনে ছেড়ে দিছো, এই দিক বরাবর দৌড় দিবে। মানে পাথরটা যে অবস্থাতেই থাকবে ওই অবস্থায় ছেড়ে দিলে ওই অবস্থার স্পর্শক বরাবর দৌড় দিবে। দ্যাট মিনস তুমি যতক্ষণই হাত দিয়ে ঘুরাবা, ততক্ষণই পাথরটা আর তোমার হাতের মধ্যবর্তী যে সংযোগ সুতাটা, ওই সুতাটার মধ্যে তোমার হাতের দিকে, তোমার হাতটা তখন হয়ে যাবে কেন্দ্র, অ্যান্ড তোমার হাতের দিকে ওই কেন্দ্রমুখী বলটা বা কেন্দ্রমুখী টানটা কাজ করবে। যখনই তুমি ছেড়ে দিবা, হাত যখন ছেড়ে দিবা, তখন আসলে ওই কেন্দ্রমুখী টানটা আর কাজ করবে না, তখন আসলে লিনিয়ার ভেলোসিটি হয়ে যাবে। তখন এই পাথরটা যে কোনো একদিকে, মানে তুমি যে পয়েন্টে ছেড়ে দিচ্ছ ওই পয়েন্টের স্পর্শক বরাবর দৌড় দিবে। তো রৈখিক বেগটা আসলে এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবরই কাজ করে, সেটা যেখান থেকেই হোক। রৈখিক বেগটা অলওয়েজ বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে। তো এই কারণে যে দেখো, এখানে আমাদের বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কি দেখানো হচ্ছে? বৃত্তাকার পথের স্পর্শক বরাবর আসলে রৈখিক বেগ দেখানো হচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি। তো আমরা এখানে আরেকটা জিনিস একটু যদি তোমাদেরকে বলে দেই, একদম সিম্পল, সেটা হচ্ছে বৃত্তাকার পথে যদি একটা বস্তু ট্রাভেল করে, তার মধ্যে কেমন ধরনের, আমরা বলছি এখানের মধ্যে কেন্দ্রের দিকে আসলে কেন্দ্রমুখী বল এফসি কাজ করবে। এফসি মানে কি জানো? এফসি মানে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। কেন্দ্রমুখী বলের আরেকটা নাম হলো কি? সেন্ট্রিপিটাল ফোর্স। এই কারণে এফসি দ্বারা প্রকাশ করা হয়, সেন্ট্রিপিটাল ফোর্স। কেন্দ্রমুখী বলকে আসলে সেন্ট্রিপিটাল ফোর্স বা এফসি দ্বারা প্রকাশ করা হয়। অল রাইট, তো এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, তখন ওই বস্তুটার মধ্যে যদি কেন্দ্রমুখী বল কাজ করে, তাহলে বস্তুটার বৃত্তাকার পথে যে ত্বরণটা হবে, সেই ত্বরণটার নাম হবে আসলে কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, তো দেখো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ হলো কেন্দ্রমুখী ত্বরণ। ঠিক আছে, কেমন ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেমন ত্বরণ কাজ করে ভাইয়া? বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর আসলে কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে। অল রাইট, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এখন কথা হচ্ছে, দেখো কেন্দ্রমুখী ত্বরণের একটা রাশিমালা আছে, যে এ সি সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশন ইজ ইকুয়াল ভি স্কয়ার বাই আর। কেন্দ্রমুখী ত্বরণ সমান কত? ভি স্কয়ার বাই আর। এখন কথা হচ্ছে, আমরা সবাই নিউটনের সেকেন্ড ল থেকে কি জানি? নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি এফ ইজ ইকুয়াল কত? এম এ, তাই না?
তো আমরা যদি এটা হচ্ছে লিনিয়ার মোশনের জন্য, আমরা যদি এটাকে সার্কুলার মোশনের জন্য চিন্তা করি তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এফসি ইজ ইকুয়াল এম ইন্টু এসি। সো এখন আসো, এফসি ইজ ইকুয়াল এম ইন্টু এসি সমান কত? কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা কত? ভি স্কোয়ার বাই কত? আর। তাহলে দেয়ারফর এফসি ইজ ইকুয়াল কত? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এফসি ইজ ইকুয়াল কত? এম ভি স্কোয়ার বাই কত? এম ভি স্কোয়ার বাই আর। অল রাইট, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কেন্দ্রমুখী বলের রাশিমালাটা বের করে ফেলতে পারলাম যে এফসি ইজ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই। তো এটাই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের রাশিমালা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। অল রাইট, আমরা একটু সামনের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু তোমাদের বলে রাখি, কেন্দ্রমুখী বল সবসময় বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করে, আর কেন্দ্র বিমুখী বল বৃত্তাকার পথের স্পর্শক বরাবর বাইরের দিকে কাজ করে। সো আলটিমেটলি কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলের কোনো বেসিক মানে সংজ্ঞায়িত কোনো পার্থক্য নাই। মানে একটা বৃত্তের কেন্দ্রের দিকে কাজ করে আর একটা বৃত্তের কেন্দ্রের বাইরের দিকে কাজ করে। জাস্ট এইটুকুই হলো আমাদের বেসিক ডিফারেন্স বা বেসিক পার্থক্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অলরাইট, আমরা একটু আগাই, সামনের দিকে আগাই। আমরা এই জিনিসগুলো অলরেডি দেখে ফেলেছি, এগুলো নিয়ে আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। এগুলো আমরা মোটামুটি বুঝি। এই যে বৃত্তাকার পথে স্পর্শক বরাবর আসলে কেন্দ্র বিমুখী বলটা কাজ করে। সো আমরা এই ইকুয়েশনগুলো দেখে ফেলেছি যে এফ সি ইজ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর। এখন আমরা একটু সামনের দিকে আগাই যে একটা বস্তু যদি আনুভূমিক তলে ঘুরে সেই ক্ষেত্রে তার কেন্দ্রমুখী বলের রাশিমালাটা কেমন হতে পারে, আর একটা বস্তু যদি উলম্ব তলে ঘুরে সেই ক্ষেত্রে তার কেন্দ্রমুখী বলের রাশিমালাটা কেমন হতে পারে। ওভারঅল জিনিসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ দাও। তো মনে করো আনুভূমিক তলে ঘোরানো একটা বস্তু। সো একটা বস্তু আনুভূমিক তলে ঘুরছে, এটার মানে কি তোমরা বুঝো? তো মনে করো আমি জাস্ট এই মাইকটার সাহায্যে তোমাদেরকে দেখাবো আজকে যে একটা বস্তু আসলে আনুভূমিক তলে ঘূর্ণনের মানেটা কি, আর একটা বস্তু উলম্ব তলে ঘূর্ণনের মানেটা কি। তো একটু সবাই আমার হাতের দিকে একটু খেয়াল করবা, হাতের দিকে একটু খেয়াল করলেই হয়ে যাবে। সো জাস্ট একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু সবাইকে ধৈর্য ধরে দেখতে হবে। অলরাইট, আমি একটু পুরো সিস্টেমটাকে রেডি করে দেখানোর জন্য আই থিঙ্ক রেডি হয়ে গেছে। জাস্ট এই জিনিসটাকে আমি আমার হাতের মুঠোয় রাখবো। অলরাইট, আর একটু চিকন করতে হবে। আচ্ছা, সো ঘূর্ণনটা আসলে দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে এইভাবে দেওয়া যায়, এইভাবে একটা ঘূর্ণন দেওয়া যায়, দেখতে পাচ্ছ? এইভাবে একটা ঘূর্ণন দেওয়া যায়। সো এটা এই যে দেখো, এটা আমি দেখো ভূমির সাথে 90 ডিগ্রি কোণে ঘোরাচ্ছি, খেয়াল করেছো? ভূমির সাথে আমি 90 ডিগ্রি কোণে ঘোরাচ্ছি, এটা হচ্ছে আমার উলম্ব তলে ঘূর্ণন। তাহলে আনুভূমিক তলে ঘূর্ণন মানেটা কি? আনুভূমিক তলে ঘূর্ণন মানেটা হচ্ছে, আমাকে আরেকটু ছোট করতে হবে, এই যে এইভাবে ঘোরানো, এটা হচ্ছে আনুভূমিক তলে ঘূর্ণন। ওকে, সবাই দেখতে পাচ্ছ? এই যে আনুভূমিক তলে ঘূর্ণন, এই জিনিসটা হচ্ছে আনুভূমিক তলে ঘূর্ণন। মানে ভূমির সাথে সমান্তরালে, ভূমির উপরে ঘোরাচ্ছি আনুভূমিক তলের। ভূমিটাকে যদি তুমি যে ভূমিতে দাঁড়িয়ে আছো সেই ভূমিটাকে যদি তুমি একটা আনুভূমিক তল চিন্তা করো, সেই তলের উপরে ঘূর্ণন। ঠিক আছে, এটা হচ্ছে আনুভূমিক তলে ঘূর্ণন। আর এইভাবে ঘূর্ণনটা হচ্ছে উলম্ব তলে ঘূর্ণন। ঠিক আছে, দুইটা হচ্ছে দুই রকম। তো আমরা এখন এই ধরনের মোশন কেমন হবে, এই যে আনুভূমিক তলে একটা বস্তুকে তুমি যদি আনুভূমিক তলে ঘোরাও তাহলে কি হবে সেই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। অলরাইট, সো এই যে দেখো, এই যেটা হচ্ছে মনে করো একটা আনুভূমিক তল, এই আনুভূমিক তলে আমরা একটা বস্তুকে ঘোরাবো। আচ্ছা, তো এই ঘোরানোর আগে আমি তোমাদেরকে একটা অনুসিদ্ধান্ত লিখে দিই বা তোমাদেরকে একটা টিপস বলে দেই। ওই জিনিসটা মাথায় রাখলে তোমাদের আর ভুল হওয়ার কোনো চান্স নেই। তো একটু টিপসটা একটু লিখে রাখো, একটা ট্রিক্স মাথায় রাখবা। ঠিক আছে, আমি একটা ট্রিক্স তোমাদেরকে লিখে দিচ্ছি, সেই ট্রিক্সটা তোমরা সবাই একটু মাথায় রাখবা। সো ট্রিক্সটা হচ্ছে কি ভাইয়া? ট্রিক্সটা হচ্ছে একটা বস্তুকে যেভাবেই ঘোরানো হোক না কেন, একটা বস্তুকে যেভাবেই ঘোরানো হোক না কেন বস্তুটির উপর কার্যরত সব বল কেন্দ্রের দিকে কিভাবে কাজ করতেছে সেটা দেখতে হবে। বস্তুটির উপর কার্যরত সব বল
আমি যদি আরো স্পেসিফিক করে কার্যত সব বলের কেন্দ্রের দিকের উপাংশ নিয়ে কাজ করতে হবে, কেন্দ্রের দিকের উপাংশ নিয়ে কাজ করতে হবে। কথাটা তোমরা একটু লিখে ফেলো, প্রথম দিকে এই কথাটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা যখন এই কথাটা মনে রাখবো তখন আমাদের অনেকগুলো কেস সলভ করতে সুবিধা হবে। তাহলে কথাটা কি, একটা বস্তুকে যেভাবেই ঘোরানো হোক না কেন, বস্তুটির উপর সব বলের উপাংশটা আমরা কোন দিকে হিসাব করব, কেন্দ্রের দিকে হিসাব করব, ঠিক আছে? মানে মনে করো একটা বস্তুকে তুমি, ফর এক্সাম্পল একটা বস্তুকে তুমি কি করতেছো, আমি এখানে তোমাকে আরো জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দেখাই। তো মনে করো এই বস্তুটার ওজন, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, মনে করো এই বস্তুটার মধ্যে, এই বস্তুটার মনে করো এই দিকে এমজি কাজ করতেছে, এমজি, অথবা সরি আমি এখানে, এটা হচ্ছে কেন্দ্র, সরি, মনে করো এখানে একটা বস্তু ঘুরতেছে, এই যে এখানে মনে করো একটা বস্তু আছে, তো সেই বস্তুটার কেন্দ্রের দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এফসি, কেন্দ্রমুখী বল। তো এই বস্তুটার ওজন এমজি কোন দিকে কাজ করতেছে, এমজি কাজ করতেছে নিচের দিকে, তাই না? তো এখন এখানে বলছে সব বলের কেন্দ্রের দিকের উপাংশ নিব, তাহলে এমজি তো আমার কাজ করতেছে নিচের দিকে, তো এমজি কেন্দ্রের দিকে কোন উপাংশে আছে সেটা আমাকে বুঝতে হবে। কারণ আমাদের এখানে পয়েন্টটা কি, আমাদের এখানে টার্গেটটা কি, আমাদের এখানে টার্গেটটা হলো কেন্দ্রমুখী বলের রাশিমালাটা বের করা ইজ আওয়ার টার্গেট। কেন্দ্রমুখী বলের রাশিমালা বের করাটাই হলো আমাদের প্রাইম টার্গেট। তো কেন্দ্রমুখী বলের রাশিমালা বের করা যদি আমাদের প্রাইম টার্গেট হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই এমজি কেন্দ্রের দিকে কিভাবে আছে সেটা কনসিডার করতে হবে, তাই না? তো এমজি এর সাথে কেন্দ্রের উপাংশটা কত, কেন্দ্রের দিকে এমজি যদি এদিকে থাকে, কেন্দ্র বরাবর এমজি কত উপাংশে আছে, ডেফিনেটলি এমজি cos 90 ডিগ্রি কোণ আছে, তাই না? এমজি যদি কেন্দ্রের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কেন্দ্র বরাবর এমজি এর উপাংশ কত, এমজি cos 90। তো সব সময় আমাকে কি করতে হবে, কেন্দ্র বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে, কেন্দ্র বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কেন্দ্র বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে, এটা এই লাইনটা মাথায় রাখলেও হয় যে কেন্দ্র বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা কি বরাবর উপাংশ নিয়ে কাজ করব, কেন্দ্র বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে কেন্দ্র বরাবর উপাংশ নিয়ে আমাদের কাজ করতে হবে। অলরাইট, সো দেখো পরের কেসে দেখো, এই যে আমরা একটাই কেস আনুভূমিক তলে ঘোরাচ্ছি, যে এইভাবে ঘোরাচ্ছি আনুভূমিক তলে, একটু আগে যেটা দেখাচ্ছিলাম। তো একটু একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানের মধ্যে এই যে একটা বস্তু, মনে করো একটা বস্তু, এটাই ধরো সেই বস্তুটা, তাই না? এটাই মনে করো আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটা। সো এই বস্তুটা এই যে বৃত্তাকার পথে, এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে মনে করো ঘুরতেছে, ঠিক আছে? আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে মনে করো ঘুরতেছে। অলরাইট, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে সুতার টান টি কাজ করতেছে কোন দিকে দিয়ে। আমি যদি এই জিনিসটা তোমাদেরকে এখানে দেখাই, তো মনে করো এই যে একটা বস্তু আনুভূমিক, এটা ধরো আনুভূমিক তল আর কি, হ্যাঁ, আনুভূমিক তলে ঘুরছে, মানে এইভাবে আনুভূমিক তলে ঘুরতেছে বোঝানোর জন্য এইভাবে আঁকলাম। তো মনে করো এই যে এই বস্তুটা হচ্ছে এইখানে আছে, এখন আনুভূমিক তলে ঘুরতেছে। তো সুতার টান কেন্দ্রের দিকে কি কাজ করতেছে, সুতার টান কাজ করতেছে, তাই না? আচ্ছা, আর বস্তুটার ওজন এমজি কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে কাজ করতেছে এমজি। তাহলে এখন দেখো এমজি যদি এদিকে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এই যে কেন্দ্র বরাবর আমাদের উপাংশটা কত, এমজি cos 90। তাহলে আমার কেন্দ্র বরাবরই কোন বল কাজ করে, কেন্দ্র বরাবরই কাজ করে কেন্দ্রমুখী বল। তাহলে এই এফসি এর যোগান আসলে কে কে দিচ্ছে, এখানে দেখো তো, একটা দিচ্ছে সুতার টান টি, আর একটা দিচ্ছে কে, এমজি cos 90। তাহলে এফসি এর যোগান এখানে কে কে দিচ্ছে, টি এবং এমজি cos 90। এই যে কেন্দ্রের দিকে টি এবং এমজি cos 90, এই দুইটা মিলাই কি দিচ্ছে, কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে এখন দেখো এফসি ইজ ইকুয়াল কত, এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টি, এমজি cos 90, cos 90 এর ভ্যালু 0। তাহলে একটা বস্তু যদি আনুভূমিক তলে ঘুরে, তাহলে তার কেন্দ্রমুখী টান কত, এম ভি স্কোয়ার বাই আর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? তো আমাকে আসলে কেন্দ্র বরাবর কোন বলগুলা কাজ করতেছে, কেন্দ্র বরাবর কোন বলগুলা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, সেই জিনিসটা আসলে আমাকে বুঝতে হবে। কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল কাজ করবে, এই জিনিসটাতে তো কোনো প্রবলেম নাই, এই জিনিসটা আমরা সবাই জানি,
যে কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বলটাই কাজ করবে, কোনো সন্দেহ নেই। কেন্দ্র বরাবর আসলে কে কাজ করবে? কেন্দ্রমুখী বলটাই কাজ করবে, কোনো সন্দেহ আছে? কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বলটাই কাজ করবে, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এটা আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে এই এফসি, কেন্দ্র বরাবর এফসি কাজ করে, সেন্ট্রিপিটাল ফোর্স। এই এফসি এর যোগান কেন্দ্র বরাবর আর কোন কোন বল দিচ্ছে সেটা দেখতে হবে। যেমন এইদিকে সুতার টান টি, টি দিচ্ছে এফসি এর যোগান, আর একই সাথে বস্তুর ওজন কাজ করতেছে এমজি নিচের দিকে, তাহলে কেন্দ্র বরাবর ওই এমজি এর উপাংশটা কত? এমজি কস 90। তাহলে এই টি এবং এমজি কস 90 মিলাইয়েই তো আমার এফসি এর যোগান দিচ্ছে, তাই না? তো এমজি কস 90 জিরো হয়ে গেছে, বাকিটা থাকে টি ইকুয়াল এমভি স্কোয়ার বাই আর। তো এই হচ্ছে একটা বস্তুকে যদি তুমি আনুভূমিক তলে ঘোরাও, তাহলে সেক্ষেত্রে আমার কেন্দ্রমুখী বলের রাশিমালাটা কত? এমভি স্কোয়ার বাই আর। অলরাইট, আমরা একটু আগাই, সামনের দিকে আগাই। অলরাইট, এখন আমরা দেখব উলম্ব তলে ঘোরানো, মানে এই যে এইভাবে উলম্ব তলে ঘুরাইলে আমাদের কন্ডিশনগুলো কি কি হয় দেখো। তো একটা বস্তুকে উলম্ব তলে ঘুরালে বিভিন্ন কন্ডিশন হইতে পারে, বিভিন্ন কন্ডিশন আমাদের বিভিন্ন কেস হতে পারে। চলো আমরা একটু দেখি। তাহলে এই যে দেখো, এখানে একটা কন্ডিশন হতে পারে, এখানে একটা কন্ডিশন হতে পারে, এরপর এইখানে একটা কন্ডিশন হতে পারে, তাই না? সো আমরা এখন এই কন্ডিশনগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে এখানেই দেখাই, এখানেই জাস্ট তোমাকে দেখাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। তাহলে দেখো, প্রত্যেকটা জায়গায় এই যে সুতার টান অলওয়েজ কোন দিকে কাজ করে? আমরা সবাই জানি একটা বস্তুকে যদি তুমি বৃত্তাকার পথে ঘোরাও, সুতার টান অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করবে। তো দেখো, সুতার টান, এই যে সুতার টান টি কোন দিকে কাজ করবে? সুতার টান টি অলওয়েজ কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে কাজ করবে। সুতার টান টি অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করবে, তাই না? সুতার টান টি অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করবে। এটাকে তুমি এ বিন্দু নাম দাও, এটাকে তুমি বি বিন্দু নাম দিতে পারো, এটাকে তুমি সি বিন্দু নাম দিতে পারো। আচ্ছা, তো বি বিন্দুতে আমরা একটা জিনিস দেখি, একটু আগে যেটা দেখলাম আর কি। হ্যাঁ, বি বিন্দুর জন্য এমজি কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তো এই এমজি এর এই দিকের উপাংশটা কত? তাহলে এই দিক বরাবর আমার বি বিন্দুতে আর কে কাজ করে? এমজি কস 90 ডিগ্রি কাজ করে, তাই না? এমজি কস 90 ডিগ্রি কাজ করে। তাহলে আমার কেন্দ্রের দিকে যে কেন্দ্রমুখী বল এফসি, কেন্দ্রমুখী বল এফসি অলওয়েজ কোন দিকে থাকবে? কেন্দ্রের দিকে থাকবে। তাহলে এই এফসি এর যোগান বি বিন্দুতে কে কে দিচ্ছে? একটা দিচ্ছে টি, একটা হচ্ছে এমজি কস 90, ঠিক আগের মতো, আগের মতো। তাহলে বি বিন্দুর জন্য আমরা কি লিখতে পারি? আমরা বি বিন্দুর জন্য কি লিখতে পারি দেখো তো। বি বিন্দুর জন্য, হ্যাঁ, আমরা বি বিন্দুর জন্য কি লিখতে পারি? যে টি প্লাস এমজি কস 90 ইজ ইকুয়াল এফসি, তাই না? এই যে এফসি এর যোগান দিচ্ছে টি আর এমজি কস 90, তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল কত? এফসি সমান কত? এমভি স্কোয়ার বাই আর। কোনো সন্দেহ নেই, এটা তো আমরা একটু আগেও একটা বস্তুকে আনুভূমিক তলে ঘোরালে কি হবে সেখান থেকে জানলাম। অলরাইট, তো এ বিন্দুর জন্য আসি আমরা এখন একটু। এ বিন্দুতে দেখি কেমন কাহিনী হচ্ছে সেটা আমরা একটু দেখি। এ বিন্দুর জন্য আসলে কি হয়, এ বিন্দুর জন্য আমরা যদি একটু দেখি, একটা জিনিস একটু খেয়াল করে দেখো ভাইয়া। এ বিন্দুতে এমজি কোন দিকে কাজ করে? এমজি কাজ করে নিচের দিকে। সুতার টানও কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এখন দেখো, এ বিন্দুতে নিচের দিকে কাজ করতেছে সুতার টান, আবার একই সাথে কাজ করতেছে এমজি। তাহলে এ বিন্দুতে এই টি এবং এমজি এই দুইটা মিলাইয়ে কার যোগান দিচ্ছে? এফসি এর যোগান দিচ্ছে। তাহলে কি আমরা লিখতে পারি না যে টি প্লাস এমজি ইজ ইকুয়াল এফসি? মানে টানও কাজ করতেছে নিচের দিকে, এমজিও কাজ করতেছে নিচের দিকে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই টি এবং এমজি দুইটা একই সাথে কেন্দ্রের দিকে কাজ করে এই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, রাইট? তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে টি প্লাস এমজি ইজ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর। সো দেয়ারফর এ বিন্দুতে যদি আমরা সুতার টান বের করতে চাই, তাহলে হবে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন বি বিন্দুটা দেখো, বি বিন্দুটা আরো মজা। তাহলে আমরা বি বিন্দুর জন্য দেখি কি হচ্ছে, ঠিক আছে? আমরা একটু বি বিন্দুর জন্য দেখি যে বি বিন্দুতে আসলে কাহিনীটা কি হয়। বি বিন্দুর জন্য, হ্যাঁ, বি বিন্দুর জন্য। সো বি বিন্দুর জন্য যদি আমরা একটু তাকাই, বি বিন্দুর দিকে তাকাই, এখানে আবার দেখো সুতার টান টি কাজ করতেছে কোন দিকে? বি বিন্দুর জন্য সুতার টান টি কাজ করতেছে উপরের দিকে। কিন্তু বি বিন্দুতে যে ওজনটা, বস্তুর ওজনটা এমজি কোন দিকে কাজ করবে? বস্তুর ওজন, এই যে বস্তুর ওজন এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। এখন দেখো, এমজি কাজ করতেছে নিচের দিকে, আবার টি কাজ করতেছে উপরের দিকে। এফসি কিন্তু উপরের দিকে, কেন্দ্রের দিকে। তাহলে
এই এমজি এর কেন্দ্র বরাবর উপাংশটা আমাদের নিতে হবে না? একটু আগেই তোমাদেরকে বলছি যে আমাকে বলটা যেদিকেই কাজ করুক না কেন কেন্দ্র বরাবর উপাংশটা আমাদের কি করতে হবে, চিন্তা করতে হবে, রাইট? তো এমজি যদি এই দিক কেন্দ্রের দিকের সাথে কত কোণে আছে দেখো, 180 ডিগ্রি কোণে আছে। কত? 180 ডিগ্রি কোণে আছে। এমজি কেন্দ্রের দিকে কত কোণে আছে? 180 ডিগ্রি কোণে আছে, তাই না? তাহলে এখন আমরা যদি একটু চিন্তা করি যে এই যে এইদিকে কেন্দ্রের দিকে কত ডিগ্রি কোণে আছে? 180 ডিগ্রি কোণে আছে। তাহলে এখন তুমি দেখো যে বিষয়টা কি হবে। বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে আমার এই যে এইদিকে টি আবার এদিকে একই সাথে কত এমজি কস 180। আমি যদি এভাবে লিখি যে কেন্দ্রের দিকে আসলে এমজি এর কোন উপাংশটা কাজ করে? এমজি কস 180 কাজ করে, তাই না? এমজি কস 180 কাজ করে। আচ্ছা, তাহলে আমরা দেখো আমার এখানে কোন দুইটা বল মিলে টোটাল সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে? একটা হলো আমার টেনশন বা টান, মানে সুতার টান। আরেকটা হচ্ছে এই যে ওজনটা কোয়াইট সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে কাজ করতেছিল, পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে। কিন্তু আমাকে তো হিসাব করতে হবে অলওয়েজ, একটু আগে যেই টিপসটা দিলাম ওই টিপসটা যদি তোমরা মাথায় রাখো তাহলে হচ্ছে অলওয়েজ আমরা কেন্দ্র বরাবর যে কোনো বলের উপাংশটা কেমন সেটা আমরা ক্যালকুলেট করব যখন আমরা কেন্দ্রমুখী বলের ইকুয়েশন বের করব, রাইট? তো এখন দেখো এই যে এমজি, এমজি কেন্দ্রের দিকে কত উপাংশে আছে? 180 ডিগ্রি উপাংশে আছে। দ্যাট ইজ এমজি কস 180, তাই না? তাহলে দেখো আমার এখানে টোটাল টি প্লাস এমজি কস 180 মিলে টোটাল অ্যামাউন্ট অফ সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দিচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি যে টি প্লাস এমজি কস 180 ইজ ইকুয়াল টোটাল অ্যামাউন্ট অফ সেন্ট্রিপিটাল ফোর্স। এখন আসো, এখন আমরা cos 180 মান কত জানি? -1, তাই না? তো তুমি এখানে চাইলে mg cos 180 কনসিডার না করে তুমি সরাসরিও লিখতে পারো যে t উপরের দিকে এখানে mg নিচের দিকে। সো নিচের দিকেরটা তো আমাকে বাদ করেই কেন্দ্রমুখী বল হিসাব করতে হবে, বিকজ কেন্দ্রমুখী বলটা আসলে কেন্দ্রের দিকে। সো কেন্দ্রের দিকের গুলা যোগ আর কেন্দ্রের বিপরীতে যারা যারা কাজ করবে সবাইকে আমাকে বাদ দেওয়া লাগবে। ওইভাবেও তুমি ক্যালকুলেট করতে পারো, তোমার ক্যালকুলেশনটা আরো ইজিয়ার হয়। তাহলে দেখো t মাইনাস এমজি, কেন মাইনাস দিলাম? বিকজ cos 180 এর মান -1 ইজ ইকুয়াল এফসি ইজ ইকুয়াল কত? এম ভি স্কোয়ার বাই কত? আর। তাহলে এখান থেকে আমরা বি বিন্দুর জন্য কি পাই? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। ঠিক আছে, এখানে দেখো এই বিন্দুতে ছিল এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, আর সরি এ বিন্দুতে ছিল এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, আর বি বিন্দুর জন্য আসছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। তাহলে এটাকে বলা হয় আমার একদম সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে টানের রাশিমালা, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে টানের রাশিমালা। সো এই যে সর্বোচ্চ বিন্দুতে টানের রাশিমালা, সর্বনিম্ন বিন্দুতে টানের রাশিমালার পার্থক্য কত? এটাও আসে অনেক সময়, ঠিক আছে? তোমাকে অনেক সময় বের করতে বলবে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে টানের পার্থক্য কত বের করো, ঠিক আছে? তো সেটাও তোমাদেরকে একটু দেখাই দেই। তো এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি, এ পয়েন্টে কত, বি পয়েন্টে কত, সি পয়েন্টে কত। সো আমরা সরাসরি ওই যে এগুলো তো জানছি, তাই না? এই যে দেখো বি পয়েন্টে টিবি কত, টি এ কত, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, এম ভি স্কোয়ার বাই প্লাস এমজি, এগুলো আমরা মোটামুটি জানছি। এখন কথা হচ্ছে তোমাকে একটা জিনিস বের করতে বলবে যে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে টানের পার্থক্য কত। কিভাবে করবা চলো দেখি। তাহলে আমাকে কি করতে হবে? টি এ থেকে টিবি বাদ দিতে হবে। তাহলে দেখো এই যে আচ্ছা সরি, এটাকে সি বিন্দু দিছে ওরা, তো কনসেপ্টটা কি, জাস্ট বিন্দুগুলো চেঞ্জ হয়েছে আর কি। আচ্ছা দেখো, তো আমি যদি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বিন্দুর টানের পার্থক্য বাদ দেই। আচ্ছা এখানে একটা জিনিস একটু বুঝার আছে, সেটা হচ্ছে দেখো টি এ সমান এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, টি সি সমান এম ভি স্কোয়ার বাই প্লাস এমজি। তাহলে এই দুইটা ইকুয়েশনের মধ্যে টি এ আর টি সি এর মধ্যে কোনটা বড়? তাহলে বুঝতেই পারছো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এটা বড়। তাহলে টি সি মানে সি বিন্দুতে টান ইজ গ্রেটার দেন কত? এ বিন্দুতে টান, এটা মাথায় রাখবা। তাহলে টানের পার্থক্য যদি বের করি তাহলে টিসি মাইনাস টি এ, তাহলে এই রাশিটা থেকে আমার এই রাশিটা বাদ দেওয়া লাগবে। সো বাদ দিলাম, এই রাশিটা থেকে এই রাশিটা বাদ দিলে তো এই যে মাইনাস দিলাম, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যায়। তাহলে দেখো এখানে আমাদের এখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে আমরা এখানে যদি এম বাই আর যদি কমন নেই তাহলে ভিসি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার প্লাস এমজি, এমজি যোগ করো 2mg। এইটুক তো আমার সমস্যা নেই, এইটুক আমরা বুঝছি। এখন আমরা জাস্ট এখানে কি করছি, এটাকে তুমি জাস্ট কি করো, এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও, এন্ড এটাকে তুমি 3 নাম্বার ইকুয়েশন দাও। তো এখানে জাস্ট কি করা হয়েছে, 3 নাম্বার থেকে 1 নাম্বার বাদ দেওয়া হয়েছে, আর কিছু না। 3 নাম্বার থেকে 1 নাম্বার বাদ দিয়ে আমাদের এইটুক পর্যন্ত আসে, নর্মাল ক্যালকুলেশন, অল রাইট। এখন কথা হচ্ছে দেখো এটাকে, আচ্ছা এটাকে বইয়ের 1 নাম্বার সমীকরণ হিসেবে, এখানে স্লাইডের 1 নাম্বার সমীকরণ হিসেবে কনসিডার করো। আচ্ছা
এখন একটু ভাইয়া দেখো তো, এই যে এগুলো অ্যাকচুয়ালি আর, মানে আর আর কি, হ্যাঁ। তো এখন একটু দেখো, ইটালিক আর হরফে লেখা হয়েছে, যদিও দেখতে পায়ের মতো লাগছে বাট পায় না আর। আচ্ছা দেখো, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, তো তো এই টোটাল দূরত্বটা কত, ব্যাসটা কত, ব্যাসটা হচ্ছে টোটাল টোয়াইস আর। আচ্ছা, তো এখন আমরা এই এই দুইটা বিন্দুতে যদি শক্তির নিত্যতা অ্যাপ্লাই করি, দেখো আমার এই বিন্দুতে বিভব শক্তি কত, টোটাল এটাকে যদি আমরা এখন প্রামাণ্যতল বা ভূমি হিসেবে কনসিডার করি, টোটাল কত দূরত্বে আছে, টোয়াইস আর দূরত্বে আছে, তাহলে এখানে আমার বিভব শক্তি কত, mg ইন্টু টোয়াইস আর। এই বিন্দুতে আমার গতিশক্তি কত, হাফ এম ভি এ স্কোয়ার ফর এক্সাম্পল, ঠিক আছে। তো এটা হচ্ছে এই বিন্দুতে আমার মোট শক্তি, তাই না, এই বিন্দুতে আমার মোট শক্তি হচ্ছে কত, এই যে এটা হচ্ছে আমার এই বিন্দুতে বিভব শক্তি, আর এটা হচ্ছে আমার এই বিন্দুতে গতিশক্তি, তাই না। তাহলে এই বিন্দুতে মোট শক্তি হচ্ছে এটা। আবার সি বিন্দুতে আসো ভাইয়া, সি বিন্দুতে যদি আমরা আসি, তাহলে সি বিন্দুতে একটা জিনিস হচ্ছে, এটাকে যদি আমরা তল হিসেবে কনসিডার করি, তাহলে সি বিন্দুতে আমার বিভব শক্তিটা কত, বিভব শক্তিটা 0। আবার সি বিন্দুতে আমার একটা কি থাকবে, একটা গতিশক্তি থাকবে, গতিশক্তিটা হচ্ছে কত, হাফ এম ভি সি স্কোয়ার। তাহলে আমার এটা সমান, এটা লিখতে কোনো সমস্যা আছে, শক্তির নিত্যতা তো তাই বলে যে দুইটা বিন্দুতে শক্তির মোট পরিমাণটা আসলে সমান থাকে, শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করা যায়। তো আমরা সেটাই লিখলাম, আমরা এখানের মধ্যে সেটাই লিখলাম। আচ্ছা, তো এখন দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা শুরুতে আমরা একদম মানে ধরে নিলাম সি বিন্দুটাও কি একটা সার্টেন হাইটে আছে, এটা ধরে নিলাম। কেন ধরে নিলাম, আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো আমি সরাসরি এটাকে প্রামাণ্যতল না ধরে আমি এভাবে করি, আমি সরাসরি এটাকে প্রামাণ্যতল না ধরে এভাবে করি যে আমরা এই যে এইটা তল হিসেবে চিন্তা করি, মনে করো এই বৃত্তটা কোথায় আছে, এই বৃত্তটা মনে করো এখানে আছে, ঠিক আছে, এইভাবে চিন্তা করতে পারি, চাইলে আমরা চিন্তা করতে পারি, এইভাবেও চিন্তা করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা কি করলাম, আমরা ধরে নিলাম বৃত্তটা মোটামুটি ভূমি থেকে এই উচ্চতায় আছে, আগে আমরা এখানে ধরছিলাম, তো এখানে ধরো তুমি করতে পারো, কিন্তু আমরা যদি একদম স্ট্যান্ডার্ড বের করতে চাই, তাহলে আমরা একদম এইচ মনে করলাম যে বৃত্তটা ভূমি থেকে এই উচ্চতায় আছে। আচ্ছা, তাহলে আমরা এটা কি অ্যাপ্লাই করলাম, আসলে আমরা এটা আসলে শক্তির নিত্যতা কি অ্যাপ্লাই করেছি, শক্তির নিত্যতা হতে, শক্তির নিত্যতা হতে, ঠিক আছে। তো এটা হচ্ছে সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি। তাহলে দেখো সি বিন্দু ভূমি থেকে কত, এইচ উচ্চতায় আছে, তাহলে সি বিন্দুতে আমার বিভব শক্তি কত, mgh। সি বিন্দুতে গতিশক্তি কত, হাফ এম ভিসি স্কোয়ার, ঠিক আছে। সি বিন্দুতে বেগ মনে করো ভিসি স্কোয়ার, এই যে সি বিন্দুতে এই দিক বরাবর মনে করো বেগ হচ্ছে ভিসি, আবার এই বিন্দুতে এই দিক বরাবর আমার বেগ হচ্ছে যে মনে করো এইভাবে ঘুরতেছে, মনে করো এইভাবে পুরো বস্তুটা ঘুরতেছে, তাহলে এটা হচ্ছে ভিএ। অলরাইট, তো সি বিন্দুতে আমার বিভব শক্তি গতিশক্তি ইজ ইকুয়াল এ বিন্দুতে, তাহলে দেখো এই বিন্দুটা টোটাল ভূমি থেকে কত উচ্চতায় আছে, এই যে এইটা এইটুকু উচ্চতা হচ্ছে এইচ, এইটুকু হচ্ছে টোয়াইস আর, তাহলে টোটাল এইচ প্লাস টোয়াইস আর, ঠিক আছে, এইচ প্লাস টোয়াইস আর। তাহলে এখানে আমরা কি দিব, mg ইন্টু টোয়াইস আর প্লাস এইচ দিব। কেন দিব, কারণ আমরা যদি একদম ভূমিটাকে যদি আলাদাভাবে চিন্তা করি, যদি এটা ভূমি চিন্তা করতাম তাহলে mg ইন্টু টোয়াইস আর ঠিক ছিল, যেহেতু আমরা একদম নিচে থেকে চিন্তা করলাম তাহলে এইচ প্লাস টোয়াইস আর। আচ্ছা, তাহলে mg ইন্টু এইচ প্লাস টোয়াইস আর প্লাস এই বিন্দুতে বেগ হচ্ছে ভি এ স্কোয়ার, তাহলে হাফ এম ভি এ স্কোয়ার। অলরাইট, তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেট করি, তাহলে দেখো জাস্ট এই যে mgh mg টোয়াইস আর, এই যে আলাদা আলাদা করলাম, করার পরে দেখো দুই পাশ থেকে কে চলে যায়, mgh চলে যায়, তাহলে এখানে আর কি অবশিষ্ট থাকে, এখানে আর অবশিষ্ট থাকে হচ্ছে এই যে আমরা যদি এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে হাফ এম কমন যায়, তাহলে হাফ এম বা এম বাই টু কমন নিলে ভিসি স্কোয়ার মাইনাস ভি এ স্কোয়ার, তাহলে দেখে যে এম বাই টু ভিসি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর কি থাকে mg ইন্টু টোয়াইস আর থাকে, তাহলে এই যে দেখো mg ইন্টু টোয়াইস আর। আই থিঙ্ক এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার। অলরাইট, তো এখন আসো, এই যে এম যদি চলে যায়, তাহলে এই যে 2 যদি এইদিকে গুণ হয়ে যায়, তাহলে ভিসি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল কত, 4 ইন্টু জি আর, ঠিক আছে, 4 ইন্টু জি আর। অলরাইট, 4 জি আর এখানের মধ্যে আসে। আচ্ছা, তো এই যে এখানে 1 নম্বর সমীকরণ, একটু আগে 1 নম্বর সমীকরণটা পাইছিলাম, এইখানে জাস্ট তুমি ওই মানটা বসাই দাও, এই যে 4 জি আরটা বসাই দাও। তো এখানে 4 জি আরটা বসালে কি দাঁড়ায় দেখো, এম বাই আর, এই যে এই জায়গায় যদি তুমি 4 জি আর বসাও, 4 জি আর প্লাস 2 এমজি, তাই না। তো আর আর চলে যায়, তাহলে কি থাকে 4 এমজি প্লাস টোয়াইস এমজি, তাহলে কত 6 এমজি, কত আসে 6 এমজি আসে। তাহলে আমার এই যে এটা কিসের ইকুয়েশন ছিল দেখো তো,
এটা কিসের ইকুয়েশন ছিল দেখো, এক নম্বরে টিসি মাইনাস টিএ, যেটা কিসের ইকুয়েশন ছিল, টিসি মাইনাস টিএ এর ইকুয়েশন ছিল। এটা এক নম্বর ইকুয়েশনটা কিসের ছিল, এই যে দুইটা বিন্দুতে টানের পার্থক্যের ইকুয়েশন। তাহলে কত আসে, এই যে 6 mg আসে আর কি। ঠিক আছে, তাহলে এই দুইটা বিন্দুতে এ বিন্দু এবং সি বিন্দুতে টানের পার্থক্যটা কত, 6 mg। ঠিক আছে, তো তুমি যদি এই ইকুয়েশনটা মনে রাখতে পারো, তোমাকে আর আলাদা করে একটু আগে যে বিশাল ক্যালকুলেশনগুলো দেখালাম সেই ক্যালকুলেশনের দরকার পড়বে না, তুমি সরাসরি দুইটা বিন্দুতে টানের পার্থক্য 6 mg বের করে ফেলতে পারবা। অলরাইট, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এখন একটা জিনিস দেখো, হোয়াট ইফ বস্তুটা যদি এখানে থাকে, তাহলে কি হবে, বস্তুটা মনে করো এখানে আছে, আগে এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখন বস্তুটা মনে করো এখানে আছে, তো মনে করো এমজি। তো এই যে এই দিকে থিটা কোণে ফর এক্সাম্পল আছে, তাহলে এই যে দেখো এই কোণটা থিটা হইলে এই কোণটাও কি হবে, এই কোণটাও হবে থিটা, তাই না, এই কোণটাও থিটা। সো এমজি যদি এদিকে থিটা কোণে থাকে, এই অংশটা কত হবে, এমজি কস থিটা। আর উপরের দিকে কে কাজ করবে, এফসি। আর সুতার টান টিও কাজ করবে কোন দিকে, সুতার টান টিও কাজ করবে উপরের দিকে। তাহলে এখন দেখো এমজি কস থিটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। সুতার টান টি কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে। তাহলে আমার এফসি, এই এফসি এর যোগান কে কে দিচ্ছে, এফসি এর যোগান দিচ্ছে শুধুমাত্র টি। তো টি এর বিপরীতে কে কাজ করতেছে, এমজি কস থিটা। তাহলে একটু আগে বললাম বিপরীতে যারা কাজ করবে, মানে কেন্দ্রের বিপরীতে যারা কাজ করবে তাদের জন্য একটা মাইনাস দিবা, এমজি কস থিটা। ঠিক আছে, অথবা এমজি কস থিটার এই বরাবর অংশটা কত, এমজি কস থিটা ইনটু cos 180। তো আলটিমেটলি মাইনাস দিতে আসবে, তাই না। তো আমরা এভাবে দিতে পারি, তাহলে এফসি ইজ ইকুয়াল কত, এমভি স্কয়ার বাই আর টি মাইনাস এমজি কস থিটা। তাহলে এখান থেকে আমাদের টি ইজ ইকুয়াল কত আসে, এমভি স্কয়ার বাই আর প্লাস এমজি কস থিটা আসে। তো আমরা আমাদের আজকের ক্লাসে ওভারঅল কেন্দ্রমুখী বলের যত ধরনের খুঁটিনাটি জিনিসপাতি আছে সবকিছুই আমরা ক্লিয়ার করে নিলাম এই ক্লাসের মাধ্যমে। তাহলে দেখো এখানের মধ্যে আসলে কি কি দেখতে পাইলাম আমরা, এই যে একটা বস্তুকে আনুভূমিক তলে ঘোরালে তার কেন্দ্রমুখী টানের রাশিমালাটা কেমন হবে সেটা বুঝলাম। উলম্ব তলে ঘোরালে বিভিন্ন পয়েন্টে, এই পয়েন্টে, হাইয়েস্ট পয়েন্টে, লোয়েস্ট পয়েন্টে, এরপর এই পয়েন্টে, আবার যে কোনো একটা পয়েন্টে কেন্দ্রমুখী টানের রাশিমালা কত হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। আমরা আরো একটা জিনিস বুঝতে পারলাম যে হাইয়েস্ট পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্টের মধ্যে টানের পার্থক্যটা কত। ঠিক আছে, তো এই জিনিসপাতিগুলো যদি তোমরা প্রপারলি বুঝো, এটা তোমাদের শুধুমাত্র একাডেমিকে না, এডমিশনেও অনেক হেল্প করবে। ইভেন এই যে উপরের নিচের টানের পার্থক্যের একটা ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট আসছিল 2020-21 সালে, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আর এখানে সময় নষ্ট করব না, শেষ মোটামুটি আমাদের ক্লাসটা। সো আমাদের আজকের ক্লাসে আমরা কি কি বললাম, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল পড়লাম, কেন্দ্রমুখী বলের রাশিমালাটা দেখলাম, কেন্দ্রমুখী বলের বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং যা যা পড়িয়েছি সবকিছু সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো একটা কনসেপ্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।